আমরা জানি যে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর অবসরপ্রাপ্ত যে মেজর যাকে গ্রেফতার করা হয়েছে আ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। আ আপনার কাছে একটু আসতেই চাই মোহাম্মদ শহীদুল ইসলাম। সেটি হচ্ছে যে এতদিন কেন লাগলো তাকে আসলে গ্রেফতার করতে? তাকে তো আসলে উনি তো একলা পালিয়ে যাননি। হুম, ওই সময় আপনার ৪৫ বছর আগে যখন ঘটনাটা ঘটে, আপনার চট্টগ্রামে ওরা যে বিদ্রোহ করে, তখন এই বিদ্রোহটা দমন করতে হয়েছে। হুম, কুমিল্লা সেনানিবাস থেকে সৈন্য যেতে হয়েছে। অনেক কিছু ঘটেছে। তারপরে না তারা আত্মসমর্পণ করেছে। কিন্তু সে সময়ে কিন্তু আরো অনেকে পালিয়ে যেতে ধরেছেন। হুম, যেমন জেনারেল জিয়াউর রহমানকে যিনি মূলত গুলি করেছিলেন, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। উনি এবং আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। ওনারা পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে দুজন কিন্তু নিহত হন। আচ্ছা, তারপরে আরেকজন ছিলেন আপনার মেজর মঈন। এই যে আমাদের মিডিয়াতে কিন্তু অনেক বা অনেক জায়গায় বলা হচ্ছে যে একমাত্র জীবিত মেজর মোজাফফর, এটা কিন্তু কথাটা ঠিক না। আচ্ছা। মেজর মঈন নামে আরেকজন ছিলেন, তিনিও কিন্তু মেজর মোজাফফরের সাথে পালিয়ে ভারতে গিয়েছিলেন। হ্যাঁ, তারপরে মেজর খালেদ পালিয়ে আপনার মায়ানমার হয়ে থাইল্যান্ড গিয়েছিলেন। হুম, এরকম এনারা পালিয়ে চলে গিয়েছিলেন। ওই মানে আপনার পার্বত্য এলাকা, ওই সীমানা, পাহাড় জঙ্গল, ওদিক দিয়ে পালিয়ে যাওয়া যায়। তখন সকলকে এভাবে ধরা সম্ভব ছিল না। ওই হট্টগোলের মধ্যে কে কোনখান দিয়ে পালিয়েছেন, যে কজনকে ধরা গেছে তাদের বিচার হয়েছে। আর যারা পালিয়ে গেছেন তাদের বিচার হয়নি। তাই ইনি তো দীর্ঘদিন ভারতে ছিলেন। যতটুকু জানা যায় যে উনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ আসার পরে ৯৮ সালের দিকে বাংলাদেশে ফেরত আসেন। এসে আবার উনি এখানে থাকেন। এর আগে ভারতে উনি আপনার মানে দুটো নাম ব্যবহার করেন। একটা হচ্ছে বিপ্লব সরকার, আর একটা হচ্ছে কি ব্যানার্জি আর কি। দুটো নাম ব্যবহার করে উনি কাগজপত্র তৈরি করেছিলেন আচ্ছা। সেখানে ভারতে, হুম, পাসপোর্ট তৈরি করেছিলেন। সেগুলো দিয়ে উনি মধ্যপ্রাচ্য সফর করেছেন, এমনকি থাইল্যান্ডও সফর করেছেন। তাই বাংলাদেশে এসে আবার উনি ভিন্ন নামে কাগজপত্র তৈরি করেন। শোনা যায় যে উনি এখানে এসে রীতিমতো থেকেছেন, ব্যবসা করেছেন। আপনার বনানী ডিওএইচএস এ থেকেছেন। হুম, তার কারণ হচ্ছে উনি যে বিয়ে করেছিলেন, ওনার শ্বশুর আর একজন সিনিয়র অফিসার ছিলেন বাংলাদেশ আর্মির। মারা গেছেন, একজন মেজর জেনারেল ছিলেন। তার মেয়েকে উনি বিয়ে করেছিলেন। হুম, এবং ওনার আবার স্ত্রীর মনে হয় ভাই, উনিও একজন অফিসার ছিলেন, সিনিয়র অফিসার। সুতরাং ওই শ্বশুরের বাসায় হয়তো থাকতেন বা অন্যান্য অনেক জায়গায় থাকতেন। তারপরে বিএনপি আসার পরে ২০০১ সালে কেউ বলেন যে উনি ভারতে চলে গিয়েছিলেন। আবার একটা তথ্য আবার জানা যাচ্ছে যে না, উনি বাংলাদেশেই ছিলেন, হুম, লুকিয়ে হুম, ছিলেন বিভিন্ন জায়গায়। হুম, হুম, এখন তো এতদিন ধরে লুকিয়ে আছেন, বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন কাগজপত্র তৈরি করে। আপনার ওই ঘটনার সময় ৮১ সালে যারা ধরেন বিভিন্ন পদে ছিলেন, তারা তো বেশিরভাগ অবসরে চলে গেছেন, মারা গেছেন। তারা কে কোথায় গেছেন কিন্তু ঠিক নেই। হুম, হুম, এখন একজন লোক কোথা দিয়ে আসলো, কোথায় থাকলো, এত খবর রাখা সাধারণত সম্ভব হয় না। হ্যাঁ, যেমন ধরেন আমাদেরই অনেকে জানতেন না যে আরেকজন আছেন, এই যে মেজর মঈনের হুম, কথা হুম, হুম, বললেন। আমি এটা মানে আমাকে খুঁজে বের করতে হয়েছে, অনেককে প্রশ্ন করে, অনেক সিনিয়র অফিসার যারা বেঁচে আছেন তাদেরকে প্রশ্ন করে। তো এখন যা হোক উনি ধরা পড়েছেন, সেটা হচ্ছে বড় ব্যাপার। হুম, হ্যাঁ, এখন যেটা আজকে মানে গতকালকে দেখলাম যে ওনাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে, আইসিটি ট্রাইব্যুনালে। ওনাকে কিন্তু কেস এটা দেওয়া হচ্ছে কি যে উনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, এবং এটা হচ্ছে ওই যে আপনার কি বলে মানে জুলাই আন্দোলন বা আওয়ামী লীগের হুম, সময় হুম, গুম হুম, খুনের সাথে এগুলোর সাথে জড়িত ছিলেন, এরকম বিষয়গুলো নিয়ে এখনো কিন্তু ওনার বিরুদ্ধে জিয়া হত্যার ব্যাপারে এখনো কোনো এলিগেশন বা চার্জ এখনো কিন্তু গঠন করা হয়নি, কারণ আচ্ছা। এগুলো তদন্ত চলছে। হুম, ওনাকে সেনাবাহিনীর কাছে দেয়া হয়েছে, এখন ওনার জেরা করা হবে, বিভিন্ন তথ্য তো মানে যাচাই বাছাই করা হবে। এবং ওই সময়ে জিয়া হত্যা যেটা মানে আপনার মানে বিচারটা হয়েছিল, এটা কিন্তু জিয়া হত্যার জন্য হয়নি। এটা আগেও আপনাদের এখানে আমি বলেছিলাম, ওটা হয়েছিল সেনা বিদ্রোহের জন্য। তো যা হোক, সেই বিদ্রোহের জন্য যে সামরিক বিচার, আইনি বিচার হয়েছিল, তার যিনি চিফ প্রসিকিউটর ছিলেন মেজর জেনারেল আমসা আমিন, উনি এক সময় আওয়ামী লীগের এমপি ছিলেন, পরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন, একজন মুক্তিযোদ্ধা। উনি এখনো বেঁচে আছেন। তারপরে ডিফেন্ডিং অফিসার যিনি ছিলেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, উনি বেঁচে আছেন। দুজন ডিফেন্ডিং অফিসার মারা গেছেন। তো এখন এরকম ওই মানে সে সময় সেনা সদর দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কেউ ছিলেন কিনা, কেউ কেউ বেঁচে আছেন কিনা, এরকম বিভিন্ন দিক দিয়ে হয়তো তথ্য নিয়ে যাচাই বাছাই করে এক সময় হয়তো বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হুম, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটাকে সামরিক আইনে বিচার করা হবে। হুম, আবার এদিকে আজকে মানে গতকালকে তাকে আইসিটিতে দেওয়া হল। তা সুতরাং আমরা এখনো বুঝতে পারছি না, মানে এটা আমি মনে করি হুম, যে হুম, সরকার আসলে জিনিসটাকে কিভাবে মানে ডিল করবেন। জি, যদি এটাকে হত্যা মামলা দিয়ে ডিল করতে হয়, হুম, তাহলে এটাকে সিভিল আদালতে আবার যেতে হবে। হুম,
হ্যাঁ, ওনার বিরুদ্ধে কিন্তু একটা মানে সেই সময় জিয়া হত্যার কিন্তু একটা মামলা হয়েছিল, কিন্তু সেই মামলাটা 177 বার এটা তদন্ত রিপোর্ট দেওয়া পিছিয়েছে, তারপরে এটা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু হত্যা মামলা কখনো তামাদি হয় না। কিন্তু এখনো সরকার সেদিকে যায়নি, এটাকে আইসিটিতে নিয়ে গেছে। এখন দেখার বিষয় যে এটা কোন দিকে যায় আসলে, নিশ্চয়ই আমরা এই সরকারের প্রশ্নের বিষয়। উত্তরটা নিতে চাই ফজলে খুদা বাবুলের কাছ থেকে। দেখুন, আইনগত ব্যাপারে আমি খুবই অজ্ঞ এই বিষয়গুলোর ব্যাপারে। তবে অবশ্যই এটা একটা স্বস্তির বিষয় যে এতদিন পরে হলেও একটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকারীকে ধরা হয়েছে, যেটা আমার মনে হয়েছে যে আহ, একজন সামরিক বিশেষজ্ঞ মানুষ আবু রুশদ ভাই, উনি উনি যেটা বলেছেন এটাই মূল কথা। এখন সরকার কেন এটাকে আপনার আইসিটির আন্ডারে নিলেন? হ্যাঁ, এটা মানবাধিকার লঙ্ঘনও করা যায়, মানে আন্তর্জাতিক আহ, কি অপরাধ ট্রাইব্যুনালেও এটা করা যায়, হয়তো সেটা ইজি হওয়ার জন্য বা দ্রুত হওয়ার জন্য হয়তো এটা নেওয়া না, হয়েছে। ওই কেসে কিন্তু নেননি ভাই, এটা নিয়েছেন হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন বা তার আগে আওয়ামী লীগের সাথে গুম খুন এগুলোর সাথে জড়িত থাকার অভিযোগ। ওকে, আই সি। ওকে, সো সেটাতে যদি নাই তাহলে সেটা সরকারের খুবই আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন বিভাগের বিষয়। এ ব্যাপারে আমার ধারণা খুবই কম আছে, খুবই কম আছে, এটুকু বলতে পারি। না, এর ফলে আসলে যে বিচারের আপনার প্রক্রিয়াটি প্রশ্ন- সেটি হ্যাঁ। সেটি কি আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গাটি সেখানে কোনো ধরনের আসলে প্রভাব পড়বে কিনা? সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা যে যারা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফলোয়ার, দলের মানুষ, বা আপনি যারা বাংলাদেশের বাংলাদেশিরা, তাদের যে প্রত্যাশা, আপনি হয়তো বলতে পারেন যে সর্বোচ্চ শাস্তি, জি। সেখান থেকে তাকে কোনো স্কিপ করার জন্য করা হচ্ছে না, এরকম কোনো কথা আপনি বলতে চাচ্ছেন? মানে সেই জায়গায় আর কি এক ধরনের শিথিলতা আসলে দেখা যাচ্ছে কিনা যদি মামলাটি প্রপার ওয়েতে না হয়? হ্যাঁ, দেখুন, তার চেয়েও আইসিটি অ্যাক্টের মামলা আরো দ্রুত এবং আরো মানে কি বলবো, ক্লিয়ারলি তাকে সাজা দেওয়ার অপশনগুলো আরো দ্রুত করার অপশন আছে। কারণ উনি যদি 24-এ করে থাকেন, 24-এ যদি জড়িত হয়ে থাকেন, তাহলে 24-এর এটাতে আইসিটিতে আনাটাও ঠিক আছে। তারপর বাকিটা হবে না এটাও কেউ বলেননি, বা ওই শহীদ জিয়ার হত্যা মামলা দেয়া হবে এটাও কেউ বলেননি। তবে উনি যদি জিয়ার খুনি হিসেবে যেহেতু শনাক্ত হয়েছেন, অবশ্যই সেটা হয়তো আসবে আগামীতে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, না, এটা তো ঠিক আছে ভাই, যেটা বললেন ঠিক আছে। এটার কয়েকটা দিক আছে, দিক দেখা যায়। সেটা হচ্ছে যে আপনার ওনাকে যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে ষড়যন্ত্র যে হয়েছিল বা পরিকল্পনাকারীদের সাথে উনি জড়িত ছিলেন, এগুলা বিষয়ে যদি সামরিক আইনেও বিচার হয়, তাহলে তার মানে বিচার হবে কিসে? এক হচ্ছে তিনি পালিয়ে গিয়েছিলেন, এটাকে বলা হয় ডেজার্শন, মানে ওনাকে একজন ডেজার্টার হিসাবে একটা বিচার হবে। আরেকটা হচ্ছে যে সামরিক, ওইটা হচ্ছে সেনা বিদ্রোহ ছিল, সেনা বিদ্রোহ, এটার কারণে বিচার হবে, যে বিচারটা জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পরে হয়েছে। এখন এই দুটা সামরিক আইনে এটা বিচার হলে দুটাকে মানে কারণে বিচার হবে। আর এটাকে যদি জিয়া হত্যা মামলা, হত্যার জন্য বিচার করতে হয়, হোমিসাইড, তাহলে কিন্তু ভাই এটাকে নিয়ে যেতে হবে আপনার বাইরে, মানে সিভিল, মানে সিভিল কোর্টে নিতে কোর্টে। হবে। এখন আপনি যদি আইসিটি অ্যাক্টে তাকে অন্য যদি তার জড়িত থাকার ব্যাপার থাকে, যেমন কতগুলো বিষয় আসছে যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল, এরকম মানে কথা নাকি গোয়েন্দা সংস্থারা, মানে পুলিশ পেয়েছে, ডিবি পেয়েছে, এটা আমরা পত্রিকায় পড়েছি। এখন এই বিষয়গুলো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কোনো ব্যাখ্যা দেননি, বা এখনো মানে হয়তো প্রয়োজন বোধ করেননি, পরে দিবেন। তা এইটাকে ওই জন্যই আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ জিনিসগুলো যেহেতু আন্ডার ট্রায়াল এবং ইয়েট টু ডিসাইডেড, সো সেগুলো নিয়ে মন্তব্য করাটা বোধহয় এত দ্রুত, আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে। সেটাই আমি তবে বলছি। আপনি কি মনে করেন না যে আপনার সরকারের একটা ব্যাখ্যা দেওয়া দরকার, একটা প্রেস রিলিজ দেওয়া দরকার? যেহেতু উনি জেনারেল জিয়াউর রহমান, উনি কিন্তু শুধু জেনারেল ছিলেন না, উনি শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না,
উনি একজন প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ওনার মৃত্যুর ব্যাপার, ষড়যন্ত্রটার সাথে কারা জড়িত, কোনো রাজনৈতিক দল জড়িত আছে কিনা বা ব্যক্তিত্ব জড়িত আছে কিনা বা ভিনদেশি শক্তি জড়িত আছে কিনা, এগুলো জানার অধিকার কিন্তু বাংলাদেশের মানুষের আছে, শুধু বিএনপির যারা সমর্থক তাদের না, সকলের আছে। সুতরাং এটা কি সরকারের একটা উচিত না যে মানুষকে এই বিষয়টা জানানো, যে তাকে যে ধরা হয়েছে কিভাবে বা তাকে, তার কাছ থেকে কতটুকু কি হবে এবং কোন পর্যায় পর্যন্ত সরকার যেতে পারে, এই বিষয়টা মনে হয় খোলাসা করা দরকার, তাই নয় কি? দেখুন, দুটো জিনিস, একটা সরকার আর একটা হচ্ছে দল। আমার মনে হয়নি মাননীয় প্রধানমন্ত্রী দল আর সরকারকে এক করতে চান। তো সেক্ষেত্রে দলের এক ধরনের স্ট্যান্ড থাকতে পারে, আর সরকারের স্ট্যান্ডগুলো সরকার কখন প্রেস রিলিজ দিবেন বা দিবেন না, বা নিজস্ব ধাঁচে চলবেন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছেড়ে দিবেন, কোর্টের উপর ছেড়ে দিবেন, সেটা একান্তভাবেই সরকারের ওই পার্টিকুলার বিভাগগুলোরই সিদ্ধান্ত হওয়া উচিত। এখানে প্রেস রিলিজটা আমার মনে হয়েছে যে অনেক সেনসিটিভ কেস। সো আমার মনে হয় সেটার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, সেটার আমরা জন্য আসলে সেই অপেক্ষায় থাকলাম। নিশ্চয়ই আজকে আসলে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। ফজলুল হুদা বাবুল ধন্যবাদ এবং ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ আপনাকে ধন্যবাদ।